রেডি, চালু। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ এবং 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা যারা আমাদের আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, আজকে আমরা তোমাদের অপরিচিতা গল্প থেকে যতগুলো চরিত্র আছে সবগুলো চরিত্র সম্পর্কে জানার চেষ্টা করব। অপরিচিতা গল্পতে সমস্যা আসবে, তোমাদের অপরিচিতা গল্পের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা যারা আজকের এই ক্লাসটি করছো, তোমরা কাইন্ডলি আমাকে একটু জানাবা যে তোমরা যারা যারা এই ক্লাসটিতে উপস্থিত আছো সবাই আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো আমি দেখতে চাই যে তোমরা কারা কারা আমাদের আজকের এই ক্লাসে জয়েন করেছো। তো আমাদের আজকের এই ক্লাসে আমরা অপরিচিতা থেকে একটু যে জানার চেষ্টা করব, প্রত্যেকটা চরিত্র সম্পর্কে জানার চেষ্টা করব, এবং এই চরিত্রগুলো থেকে কিভাবে এমসিকিউ পরীক্ষা আসে, কিভাবে সিকিউ গুলো আসবে, এবং অপরিচিতা গল্প থেকে যদি তোমাদের সৃজনশীল লিখতে হয় তাহলে এটার বিষয়বস্তুটা আসলে কি হবে, সেগুলো আজকের এই লাইভ ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই লাইভ ক্লাসে। তো যারা আছো কমেন্ট করে জানিয়ে দাও কথা শোনা যাচ্ছে কিনা A to Z, ঠিক আছে? ঠিক আছে, আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দাও যে কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা আজকের এই ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি তোমরা কারা কারা জয়েন করেছো এবং A to Z দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানা দরকার। সো এই জন্য আমি একটু দেখতেছি যে তোমরা কারা কারা অ্যাটেন্ড করছো, সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি আমার কথা শোনা যাচ্ছে এবং অনেকেই জয়েন করেছো। তো যারাই জয়েন করেছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও শোনা যাচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে নুসরাত জাহান যুক্ত হয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মাহাদি যুক্ত হয়েছে। হ্যাঁ আমি বলি, আমাদের তো ইবিআই কোর্সের ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন থেকে আমাদের ওই ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজে নেওয়া হবে, এবং তোমরা যারা আমাদের ইবিআই কোর্সে ছিলে তো তোমরাও আমাদের পেজে চলে আসবে, তোমরা এখানে অতিরিক্ত ক্লাসগুলো পেয়ে যাবে। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তোমরা যদি কোনো বিষয়বস্তুতে সমস্যা হয়, তাহলে আমাদের এই পেজে আসবা। আমাদের পেজে অলরেডি একটা রুটিন প্রকাশ করে দেওয়া হয়েছে, ওই রুটিন মাফিক আমরা রেগুলার তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের ইংলিশ প্রবলেম আছে বাকি আছে, যেই সাবজেক্টগুলো কমপ্লিট হয় নাই, আমরা ইনশাআল্লাহ ওই সাবজেক্টগুলোর ক্লাস আমাদের ইবিআই কোর্সে নিব, কোনো প্রবলেম নাই। বাট যেগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলোর ক্লাস আমরা নিব না, সেটা আমাদের ফ্রি ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আইবি আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি ইসলামী কুইন আসসালামু আলাইকুম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি সাইমন রানা লিসান যুক্ত হয়েছে। তো অনেকেই তোমরা আমাকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আজকে শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। দেখো, আমরা আজকে প্রথমে যা জানা ফরজ নামে অংশ থেকে জানার চেষ্টা করব। আমরা যে গল্পটি পড়তেছি এই গল্পটির নাম হচ্ছে অপরিচিতা। কি ভাইয়া? অপরিচিতা। সো আমরা যে গল্পটি পড়তেছি এই গল্পের নাম হচ্ছে অপরিচিতা, এবং এই গল্প থেকে তোমরা জানো যে প্রতি বছরই তোমাদের একটা না একটা সৃজনশীল আসে। কি আসে ভাই? একটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় চলে আসে, এবং এই সৃজনশীলটা তোমাদেরকে পরীক্ষায় উত্তর দিতে হয়। যখন তোমরা ভালোভাবে সৃজনশীলের পরীক্ষা উত্তর দাও তখন তোমরা কি একটা ভালো রেজাল্ট করতে পারো, তাই না? তো আজকে আমরা এটাই জানার চেষ্টা করবো যে এইখান থেকে আসলে এমসিকিউ গুলো কিভাবে আসে। কারণ আমরা জানি যে আমাদের যে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় সেখানে 100 নম্বরের পরীক্ষা হয়, এবং 100 নম্বরের মধ্যে দুইটা অংশ থাকে, একটাকে বলা হচ্ছে সিকিউ আর একটাকে বলা হচ্ছে এমসিকিউ। সিকিউ এর মধ্যে আমাদের 30 নম্বর থাকে নাকি? না, আমাদের সিকিউ এর মধ্যে থাকে হচ্ছে 70 নম্বর, আর আমাদের যে এমসিকিউটা আছে ভাইয়া, এমসিকিউতে থাকে 30 নম্বর, ঠিক কিনা? এমসিকিউতে থাকে হচ্ছে আমাদের 30 নম্বর, টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, ঠিক কিনা? তো আমরা হচ্ছে এমসিকিউটাও সলভ করব, সিকিউটাও সলভ করব, দুইটাই সলভ করব যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয় এবং আমরা ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি। যেহেতু আমাদের 26 জুন থেকে পরীক্ষা শুরু হবে, সরকার ঘোষণা দিয়েছে, রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে, এখন আর অন্যদিকে তাকানোর কোনো কি নাই, স্কোপ নাই। তো তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো তোমরা কাইন্ডলি, যেহেতু পেজে ক্লাস হচ্ছে, তোমার যে কোনো ফ্রেন্ড, যে কোনো বন্ধু বান্ধব, তার যদি প্রবলেম থাকে এই যে অপরিচিতা গল্পে, অথবা তার যদি ইংলিশ বাংলা আইসিটি কোনো সাবজেক্টে প্রবলেম থাকে, তাহলে তুমি তাকে আজকের এই যে লাইভ ক্লাসটি হচ্ছে
এখানে তুমি তাকে মেনশন করতে পারো। হাবিবুর রহমান বলেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি ইয়াসিন মোল্লা বলেছে ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন মোল্লা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই যে গল্পটা আমরা পড়তেছি, এই গল্পের একজন লেখক আছে। আমরা জানি যে সবকিছুরই একজন স্রষ্টা থাকে, আমরা মানুষ, আমাদেরকে বানিয়েছেন মহান আল্লাহ তাআলা। ঠিক তেমনি এই গল্পটা যিনি লিখেছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভারতের একজন লোক, যদিও বাংলাদেশ সম্পর্কে তার অনেক কিছু আছে, তিনি বাংলা ভাষায় কথা বলতেন। সো রবি ঠাকুর, তাকে অনেকেই বলে হচ্ছে কি ঠাকুর ভাই, তাই ওকে অনেকেই বলে হচ্ছে রবি ঠাকুর। কি বলে? রবি ঠাকুর বলেও অনেকে ডাকে, যারা ভারতে বসবাস করে তারা তাকে বলে রবি ঠাকুর। তার অনেকগুলো গদ্য আছে, পদ্য আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে, এরকম অনেক কিছু তার লিখার মধ্যে আছে, যেটা কিনা আমরা জানি। তো এই রবি ঠাকুর জন্মগ্রহণ করে হচ্ছে 1861 সালে, অর্থাৎ তিনি 1861 সালে জন্মগ্রহণ করেন। এবং আমরা যদি তার থেকে, অর্থাৎ তার যে কি বলে বিষয়বস্তু, অর্থাৎ তার থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আমাদের আসতে পারে অথবা এমসিকিউ গুলো আসতে পারে, সেটা আমরা একটু জানবো। সো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমাদের এটা আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। তোমাদের যদি প্রথমে এভাবে প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা কে, তো কমেন্টে বলো তো কে হবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা কে। যখন এইরকম কোশ্চেন করবে তখন তোমরা উত্তর কি দিবা? রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসতে পারে। তো তোমরা যারা চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে, কুমিল্লা বোর্ডে আসো, তোমরা কি করতে পারো? এই প্রশ্নটা দেখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেন তার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে তার প্রথম যে ছোট গল্প আছে, সেটার নাম হচ্ছে ভিখারিনী। অর্থাৎ তিনি হচ্ছে ভিখারিনী ছোট গল্পটি লিখছে, লিখার পর সে অনেক ফেমাস হয়ে গিয়েছিল। এবং ছোট গল্পের তাকে কি পথিকৃৎ বলা হয়, অর্থাৎ ছোট গল্পের জনক বলা হয় তাকে। সে এত পরিমাণ ছোট গল্প লিখছে যে চিন্তা করার বাইরে। এরপর মানিক বন্দ্যোপাধ্যায় আছে, যিনি কিনা তারপরে সর্বোচ্চ পরিমাণ কি করছে। আমাদের ইংলিশ ক্লাস হবে 8:45 ইংলিশ ক্লাস নেওয়া হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা একটা কোশ্চেন করেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের রচয়িতা কে। বাংলা সাহিত্যের সর্বপ্রথম ছোট গল্পের সার্থক রচয়িতা কে ছিলেন? তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, তোমরা একটু কমেন্ট সেকশন আমাদেরকে জানিয়ে দাও, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের রচয়িতা কে ছিলেন। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কে ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের আরেকটা প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পের নাম কি? যদি এভাবে প্রশ্ন আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে ছোট গল্পটা লিখেছিল সেটার নাম ভিখারিনী, সেটার নাম কি ভাই? ভিখারিনী। তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আরেকটা কোশ্চেন, সেটা কি? সেটা হচ্ছে যে তোমার সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছোট গল্পটি লিখেছেন? উত্তর কি হবে বলো? ছোট গল্পটি লিখেছিলেন সেটা হচ্ছে ভিখারিনী লিখেছিলেন। দেন এই যে তোমরা দেখবা ভাই, যারা এবার পরীক্ষা দিবা তোমরা এই কোশ্চেনটা নির্ঘাত পাবা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা পাবা। এটা এভাবে আসতে পারে, এটা এমসিকিউটা আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, এটা আসবে ইনশাআল্লাহ। রক্ত কবরী কি? তোমাদের পরীক্ষা আসতে পারে রক্ত কবরী কি, তখন তোমরা বলবা যে রক্ত কবরী হচ্ছে একটি নাট্যগ্রন্থ। রক্ত কবরী কি একটি, আমি দেখতে পাচ্ছি বিক্রম কুমার কুন্ডু বলছে মাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। আমি দেখতে পাচ্ছি হাবিবুর রহমান বলেছে, আইবি বলেছে ভিখারিনী, হাবিবুর বলেছে ভিখারিনী, সুমাইয়া বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো আমি যেটা বলতেছি সবাই বুঝতে পারতেছো কিনা বলো? ফ্রেন্ডদেরকে মেনশন দিলে দাও, না দিলে নাই, এটা তোমাদের ইচ্ছা। তোমার যদি মনে হয় যে আসলে কাউকে উপকার করা উচিত, কারো উপকার করলে আসলে আল্লাহ তাআলা আমাকে ভালো করবেন, অথবা আমি যদি কাউকে উপকার করি সেক্ষেত্রে সে একটু উপকৃত হবে, এটা যদি তোমার মনে হয় বিন্দু মাত্র, তাহলে তুমি তোমার ফ্রেন্ড, বন্ধু বান্ধব, অথবা তোমার যদি বউ থাকে তাকেও তুমি মেনশন করতে পারো, সমস্যা নাই। শেখার কোনো কি নাই, বয়স নাই, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 16 বছর বয়সে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন 16 বছর, তখন আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর কি করছেন জানেন? যখন তার বয়স 16 বছর তখন তিনি ভিখারিনী যেটা বলা হয় ভিখারিনী, ঠিক আছে, ভিখারিনী নামে তার যে একটা ছোট গল্প আছে সেটা সে রচনা করছে। 16 বছর বয়সে সে তার সর্বপ্রথম ছোট গল্প রচনা করে। দেন শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চিয়তা, ঠিক আছে। এবং সর্বশেষ কাব্যগ্রন্থের নাম শেষ লেখা কোন ধরনের কাব্যগ্রন্থ? শেষ লেখা হচ্ছে একটি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের। দেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ
গল্পটির নাম মুসলমানের গল্প। এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে শেষ লেখা, এই যে যেটা শেষ শেষ লেখা, এটা কি? এটা শেষ কবিতা বা শেষের কবিতা নামে তার একটা উপন্যাস আছে, সেটাও আছে। অনেকে মনে করে যে যেহেতু লিখা শেষের কবিতা, এই জন্য সেটাকে আমরা শেষের কবিতা ধরি। তারপর আরেকটা কোশ্চেন আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, সেটা হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি ছোট গল্পের স্বর্ণযুগ হিসাবে ধরা হয়, অর্থাৎ তার ছোট গল্পের স্বর্ণযুগ হিসাবে ধরা হয়। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করছেন বুঝতে পারছো? আমরা 16 বছর বয়সে লজেন খাই, কেউ হচ্ছে কি খাই, চিপস খাই। আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই 16 বছর বয়সে কবিতা লিখে ফেলে, সে ছোট গল্প লিখে ফেলে। সে যেহেতু ছোট মানুষ ছিল, এই জন্য সে তখন ছোট গল্প লিখে ফেলেছে। আমরা এবার গল্পে চলে যাই। এবার আমরা গল্পে চলে আসলাম। গল্পের নায়ক ভাই, বা আমার দেখা সব থেকে মানে কি বলে এটাকে, মানে বলদ বলতে পারি, অথবা হচ্ছে এমন একটা ছেলে। আমরা সাধারণত জানি যে মেয়ের বিবাহ ভেঙে যায়, কিন্তু আমি এই প্রথম একটা গল্প পড়েছিলাম, সেখানে আমি দেখলাম যে আসলে মেয়েই জামাইকে না করে দিয়েছে। মেয়ে কি করেছে? তার স্বামীকে না করে দিয়েছে, সে তাকে বিবাহ করবে না। এই যে আমি এই জিনিসটা হচ্ছে এই গল্পে, অর্থাৎ আমি এই জিনিসটা দেখতে পেলাম। আমরা সাধারণত দেখি যে আসলে মেয়েকে বিবাহ করে না, মেয়ের একটা সাথে খারাপ ব্যবহার করে, এই রকম। বাট এই গল্পটা একটু ব্যতিক্রম। এখানে হচ্ছে নায়ক যিনি থাকেন অনুপম, সেই অনুপমই হচ্ছে কি হয়, একটা বাঁশ খায়। সে কি খায়? সে একটা বাঁশ খেয়েছিল। আমরা জানি তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তার বিবাহ আসর থেকে তার বিবাহটা ভেঙে দেওয়া হয়েছিল, কারণ সে ছিল একজন কাপুরুষ। সে কি ছিল? কাপুরুষ। সে নিজে বলতে পারেনি যে সে তাকে বিবাহ করবে, সে বিবাহতে রাজি। সে তার মামার জন্য তার অতি পছন্দের একজন পাত্রী, যার নাম হচ্ছে কল্যাণী, তাকে সে বিবাহ করতে পারেনি। কল্যাণী তাকে না করে দিয়েছিল। কল্যাণী বলেছিল, বাবা তোমাকে দ্বারা আমার সম্ভব না। শম্ভুনাথ সেনকে বলে, বাবা ওই ছেলেকে আমি বিবাহ করব না, ওই ছেলেকে আমার সাথে তুমি কি বিবাহ দিও না। আমরা সাধারণত জানি যে ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া হয়, বাট এখানে একটু ব্যতিক্রম। এখানে কল্যাণী বলতেছে, আমার সাথে ওই ছেলের বিবাহ দেওয়া চলবে না। বুঝতে পেরেছো? আমার সাথে কি ওই ছেলের বিবাহ দেওয়া চলবে না, কারণ ছেলে বাবা অত্যন্ত কাপুরুষ। সে সুদ, ঘুষ এই সম্পর্কে বোঝে না, সে যৌতুক সম্পর্কে বোঝে না। এমন একটা ছেলে ছিলেন আমাদের অনুপম। স্বর্ণের টুকরা বলা হয় যাকে অনুপম। অনুপম কি ছিলেন? একটা স্বর্ণের টুকরা ছিলেন, অবুঝ বালক ছিলেন, এবং বিবাহের আসরে যে বিবাহ না করতে পারা একজন অযোগ্য বালক ছিলেন আমাদের অনুপম বাবা। তাহলে আমরা একটু জেনি অনুপম বাবা সম্পর্কে। অনুপম এর যখন বিয়ে চলছিল বা বিয়ের কথা হচ্ছিল বা বিয়ে হওয়ার কথা ছিল, তখন অনুপমের বয়স কত ছিল জানো? তখন অনুপমের বয়স ছিল 23 বছর। কত বছর? 23 বছর। আর বর্তমানে অনুপমের বয়স হচ্ছে 27 বছর। তাই তোমাদের এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে অনুপমের বর্তমান বয়স কত, আর বিয়ের সময় অনুপমের বয়সটা কত ছিল। অনুপমের যে বর্তমান বয়স আছে, সেই বর্তমান বয়স হচ্ছে 27 বছর, আর বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। কত বছর? 23 বছর। তোমরা একটু কমেন্টে জানাও তো, বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর। তারপর অনুপমের বাবা পেশায় ছিলেন কি? অনুপমের বাবা পেশায় ছিলেন একজন কি আইনজীবী ছিলেন বা উকিল ছিলেন, আমরা বলতে পারি। তিনি পেশায় ছিলেন একজন কি উকিল, এবং তার মা ছিল গরিব ঘরের মেয়ে। তার মা কি ছিল? গরিব ঘরের মেয়ে ছিল। তার মা গরিব ঘরের মেয়ে ছিল। দেন মেধাবী শিক্ষার্থী ছিলেন অনুপম, এবং তাকে মাকাল ফলের সাথে তুলনা করা হতো। তাকে কিসের সাথে? তাকে তুলনা করা হতো মাকাল ফল, শিমুল ফুল এবং গজাগণনের ছোট ভাই। গজাগণনের যে ছোট ভাই আছে, তার নাম হচ্ছে কার্তিক, সেই তার সাথে তার তুলনা করা হতো। ঠিক আছে, সেটা বুঝতে পারছো? তাহলে আমরা কিছু দেখি এখান থেকে কিভাবে এমসিকিউ আসে। আমাদের প্রথম প্রশ্ন, আমরা যদি এমসিকিউটা দেখি, অনুপমের সাথে তুলনা করা হয়নি মাকাল ফল, শিমুল ফল, ভেজা বিড়াল নাকি গজাগমনের ছোট ভাই? অনুপমের সাথে তুলনা করা হয়নি কোনটি? বলো, অনুপমকে কিসের সাথে তুলনা করা হয়নি? এখানে অপশনে মাকাল ফলের সাথে, শিমুল ফলের সাথে, ভেজা বিড়ালের সাথে নাকি গজাগণনের ছোট ভাইয়ের সাথে। কমেন্ট আমাকে জানাবা। এম এস মনিকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ হারুনুর রশিদকে দেখতে পাচ্ছি, 23 বছর বলেছো। তো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কি জানিয়ে দিবা এটার উত্তরটা। অনুপমের সাথে তুলনা করা হয়নি কাকে? অনুপমের সাথে তুলনা করা হয়নি কাকে?
সবাই আমাকে একটু জানাও যে অনুপমের সাথে তুলনা করা হয়নি কাকে। ঠিক আছে, অনুপমের সাথে তুলনা করা হয়নি কাকে, সবাই একটু কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও। আচ্ছা আমরা একটু দেখি, যে সুমাইয়া বলেছে ভাই সি হবে, মানে ভেজা বিড়াল বলতেছে। বাকিরা একটু কমেন্টে দেখি যে কি বলো। প্রচন্ড গরম, গরমে ক্লাস নেওয়া খুবই কষ্টকর। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এম এস মনি বলেছে, তারপর হচ্ছে মেহেরজান বলেছে সি হবে, ইসলামী কুইন বলেছে সি হবে। তো অনেকেই তোমরা সি বলতেছো, অনেকেই কি বলতেছো সি বলতেছো। আসল উত্তরটা কি হবে আমি যদি একটু দেখি, উত্তরটা আসলেই সি হবে। উত্তরটা কি হবে? আসলেই সি হবে। তাহলে এই উত্তরটা কেন সি হইলো? কারণ আমরা কিন্তু অলরেডি অনুপম সম্পর্কে পড়ছি। অনুপম সম্পর্কে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। আমি যদি একটু শর্টকাটে লিখে দেই, 1 নাম্বার তার বর্তমান বয়স সম্পর্কে জানতে হবে। তার যে বর্তমান বয়স আছে, এই বয়সটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর। আরেকটা হচ্ছে বিয়ের বয়স, অর্থাৎ যখন তার বিয়ের কথা হচ্ছিল সেই সময় তার বয়স ছিল হচ্ছে 23 বছর। তাহলে তোমরা এই জিনিসটা গোলাবা না, যদি বলে বিয়ের কথা বিয়ের সময় তাহলে বলবা 23 বছর, আর যদি তোমাদেরকে বলে না বিয়ের সময় না বর্তমানে তাইলে বলবা 27 বছর। ঠিক আছে, এই দুইটা বয়স থেকে তোমাদের একটা বয়স পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং তাকে কিসের সাথে তুলনা করা হতো এটা তোমরা রাখবা। তার বাবা পেশায় কি ছিল? তার বাবা ছিল একজন উকিল। তার বাবা কি ছিল? তার বাবা ছিল একজন উকিল। এবং তার মা যেটা, উকিল তো তার বাবা তাই না, তার মাও তো আছে। তার মা ছিল গরিব ঘরের মেয়ে। তার মা ছিল কি? গরিব ঘরের মেয়ে ছিল, গরিব ঘরের মেয়ে ছিল তার মা। তাহলে তার মা ছিল ফকির ঘরের মেয়ে বা গরিব ঘরের মেয়ে। এবং তার যখন বিয়ের কথা চলছিল তখন তার বয়স ছিল 23 বছর। ক্লিয়ার? এই ব্যাপারগুলো আমরা জানলেই হবে। দেন বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? অপশন এ 27, অপশন বি 28, অপশন সি 25, অপশন ডি 23। সবাই কমেন্টে বলো কোনটা হবে, দেখি এবার তোমরা কত পারো। মেহেরজান তোফা ফিফা, ফিফা বলেছে, মেহেরজান তোফা বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিয়া আক্তার বিথি বলেছে সি হবে ভাইয়া। তো আমাকে একটু সবাই এবার কমেন্টে জানাও যে আমাদের যে দ্বিতীয় কোশ্চেন অনুপম থেকে, তো এই অনুপম থেকে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল। আমি আবারও বলছি তোমাদেরকে, আমি এখানে যেই চরিত্রগুলো পড়াবো সেগুলো থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। এতে করে তোমরা অবশ্যই এগুলো দেখবা, এবং আমি তোমাদের বলছি এর বাইরে থেকে তোমাদের কোনো কোশ্চেন হওয়ার পসিবিলিটি নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে মারজান তোফা বলেছে ডি হবে। আমি দেখতে পাচ্ছি ইসলামী কুইন বলেছে 27 বছর। মোহাম্মদ হারুনুর রশিদ বলেছে যে ভাইয়া এ হবে। রাতের প্রজাপতি আইভি জান্নাত আপন বলেছে ডি হবে। এম এস মনি বলেছে ডি হবে, মানে 23 বছর। মোহাম্মদ হারুনুর রশিদ বলেছে ভাইয়া ডি হবে। তাই আমি বলি এখন এটা কি হবে? আমরা কিন্তু অলরেডি জানি যে তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর, এটা হচ্ছে বর্তমান। এটা কি? এটা হচ্ছে বর্তমান। আর এটা হচ্ছে তার বিয়ের, আমি কিন্তু একটু আগে পড়াইছি। বিয়ের সময় হচ্ছে তার এইটা ছিল, বিয়ের সময় তার বয়স ছিল 23 বছর, আর বর্তমান হলো 27 বছর। এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না। আমি আবারও বলতেছি কখনোই ভুল করা যাবে না। যারা ভুল করবা তারা বাস খাবা, কখনোই ভুল করা যাবে না। ঠিক আছে, এগুলো কি ভুল করবো আমরা? আমরা যারা ভালো ছেলে পেলে আছি তারা কেউ ভুল করবো না ইনশাল্লাহ। তারা কি করবো না? কেউ ভুল করবো না ইনশাল্লাহ। তারপর একটু খেয়াল করি, তাহলে 23 বছর। দেন আমাদের আরেকটা প্রশ্ন, অনুপমের বাবার পেশা কি ছিল? ডাক্তার, ব্যবসায়ী, উকিল আর শিক্ষক, কোনটা ছিল? অনুপমের বাবা পেশায় কি ছিলেন? তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা যে অনুপমের বাবা পেশায় কি ছিলেন। ডক্টর ছিলেন, ব্যবসায়ী ছিলেন, নাকি শিক্ষক ছিলেন, নাকি উকিল ছিলেন, কি ছিলেন? আমি চাচ্ছি চটজলদি উত্তর দেওয়ার জন্য। তোমরা যত তাড়াতাড়ি উত্তর দিবা তোমাদের জন্য ভালো হবে। আমি আবারও বলতেছি, তার বাবা, অনুপমের বাবা পেশায় ছিল না একজন কি? ডক্টর, ব্যবসায়ী, উকিল আর শিক্ষক, কি ছিলেন? আমি যদি তোমাদেরকে একটু কমেন্টগুলো দেখাই, তোমরা যারা কমেন্ট করছো, মেহেরজান বলেছে সি হবে, মারজান বলেছে সি হবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অনেকেই ফিফা, ফিফা বলেছে সি হবে। তোমার কেমন নাম ফিফা? তুমি কি ওয়ার্ল্ড কাপ নাকি? দেখো, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক কুইন। ঠিক আছে, অনেকেই সি বলতেছে, এটা সবাই পারার কথা। সোমাইয়া আক্তারও বলেছে সি হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি, কি বুঝতে পারছি ভাই? অনুপমের বাপ মানেই উকিল, উকিল মানেই টাকার ধান্দা, ঠিক কিনা? অনুপমের বাবা মানেই টাকার ধান্দা, অনুপমের মামা মানেই টাকার ধান্দা। ঠিক আছে,
অনুপমের বাপ আর অনুপমের মামা দুইজনেই টাকার প্রতি লোভ ছিল, অস্থিমজ্জায়, এই জন্যই একজন উকিল হইছে, আরেকজন হইলো কি হইছে আল্লাহ মাহবুব জানে, এটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমাকে উত্তরটা কি হবে? উত্তরটা উকিল হবে। দেন আমরা এখন নায়িকা সম্পর্কে জানবো। নায়ক, তো আমার দেখা সব থেকে আকর্ষণীয় একটা নায়িকা হচ্ছে কল্যাণী, যিনি কিনা তার নিজের আত্মমর্যাদাকে অনেক বেশি লালন করে। আমরা দেখেছি সাধারণত নায়িকারা অনেক কাজ করে, বাট আমাদের কল্যাণী একটু অন্যরকম। কল্যাণী নিজের আত্মসম্মান বোধকে অনেক বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে। এই জন্য সে যখন যৌতুকের কথাটা শুনতে পেয়েছিল তার ওই অনুপমের মামার মুখ থেকে, তখন সে বলেছে আমি মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা মানে কি জানো? সে পড়ালেখা করবে, সে কোনো বিবাহ করবে না, সে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এই জিনিসটা সে হচ্ছে কি একদম দিল থেকে গ্রহণ করে ফেলেছে। তো এটা আমরা জানতে পারছি। এটা কি করছি? আমরা জানতে পারছি। এই যে আমাদের কল্যাণী আছে, আমাদের কল্যাণী হচ্ছে গল্পের নায়িকা। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে? আমাদের এই প্রশ্নটা আসতে পারে যে অপরিচিতা গল্পের নায়িকার নাম কি? যখন তোমাদেরকে কোশ্চেন করা হবে যে অপরিচিতা গল্পের নায়িকার নাম কি, তখন তোমরা কমেন্টে কি বলবা? সবাই কমেন্টে বলো। যখন আমাদেরকে কোশ্চেন করা হবে যে অপরিচিতা গল্পের নায়িকার নাম কি, তখন আমরা বলবো কল্যাণী। কি বলবো? কল্যাণী। কল্যাণী যেখানে, অপরিচিতা গল্প সেখানে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারছি অপরিচিতা গল্পের নায়িকার নাম হচ্ছে কি? কল্যাণী। এবার যখন কল্যাণীর বিয়ের কথা চলছিল তখন তার বয়স ছিল 15 বছর, এবং তিনি ছিলেন উচ্চ শিক্ষিত, সাহসী, আধুনিক এবং বলিষ্ঠ ব্যক্তিত্ব। উচ্চ শিক্ষিত মানে কি বুঝছো? এটা তো বোঝার কথা। তোমরা যেহেতু শিক্ষিত পোলাপাইন, তোমরা এটা বুঝবা। দেন সাহসী ছিল। এখান থেকে তোমরা যারা আসো ক্লাস দেখতেছো, এখান থেকে কোন কোন মাইয়াটা বেশি সাহসী আসো একটু কমেন্টে বলো তো, যে স্যার আমি অনেক বেশি সাহসী, অনেক বেশি ভয় পাই না, আমি অনেক বেশি সাহসী এবং বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিল। এখান থেকে কারা কারা আসো অতি সাহসী? এবং তোমার মনে হয় যারা অতি সাহসী, তোমার মনে হয় যারা অতি সাহসী, উচ্চশিক্ষিত, আধুনিক, ঠিক আছে, তো তুমি তাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো, বান্ধবী তুই হচ্ছে আধুনিক নারী, ল তোর আমি এনে কমেন্টে জানিয়ে দিলাম তুই একটা কল্যাণী। অর্থাৎ তুমি তোমার যে বান্ধবীকে কল্যাণী মনে করো, তাকে তুমি কমেন্ট সেকশনে কি করতে পারো? মেনশন করতে পারো, ঠিক আছে। এবং তোমরা তোমার যে বন্ধুকে অনুপমের স্বরূপ মনে করো, যে অনুপম যেহেতু বিয়া করতে পারো না, আমার এই বন্ধু জীবনে বিয়া করতে পারবো না, এরকম জায়গায় মনে করো, তাহলে তুমি কমেন্ট সেকশনে মেনশন দিতে পারো, তাহলে সেই গল্পটা দেখতে পারবে। আচ্ছা, কল্যাণী কল্যাণী ঠিক আছে। মারজান আক্তার তুফা বলেছে ভাইয়া আমি, ও অনেক সাহসী বিলে। দেন আইবি অনেক সাহসী, মাশাআল্লাহ। ইসলামী কুইন ছেলে ওর মেয়ে আমি জানি না, বাট যেহেতু কুইন লিখা, সে অবশ্যই ইসলামের রানী হবে, সেই জন্য সেইটা লিখেছে। ঠিক আছে, আমরা দেখবো, সমস্যা নাই। দেন নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেন আমাদের কল্যাণী, সে আর বিবাহ করবে না। ঠিক আছে, দেন কল্যাণী থেকে যে কোশ্চেন আসতে পারে, কল্যাণীর বিয়ের সময় বয়স কত ছিল? 16, 19, 15 আর 21? কত হবে? কমেন্টে জানাও। নিজের সুনাম নিজে করতে নেই স্যার। বুঝতে পারছি, তুমি তো অনেক মেধাবী, আমি তো এটা আগের থেকেই জানি রে, তুই তো অনেক মেধাবী, এটা তো আমি আগের থেকেই জানি। ঠিক আছে, আচ্ছা, বাকি যারা মেধাবী না তারা ক, তুই যে অনেক সাহসী এটা আমি জানি। যেদিনকে দেখছি চাঁদপুরে লঞ্চ চলে, সেদিনকে থেকে বুঝতে পারছি আমাদের সুমাইয়া অনেক বেশি সাহসী। সুমাইয়া চাঁদপুর সরকারি কলেজের পাশে পড়ে, না সরি সরকারি কলেজে পড়ে, সরি চাঁদপুর সরকারি কলেজ মহিলা সরকার, চাঁদপুর মহিলা সরকারি কলেজে পড়ে। ও তো সাহসী হবেই, কারণ ওর চারপাশেই তো নদী, তাই না? ওর যেহেতু পাশে নদী আছে, লঞ্চ ঘাট আছে, ও তো সাহসী হবেই, কারণ ও তো সাঁতার কাটে নদীতে গিয়ে, ঠিক কিনা? আচ্ছা, দেন এমএসটি ফাজিলা, রাতের প্রজাপতি দিনে কি করে রে? রাতের অহন্ত রাতই, ঠিকই আছে, রাতের প্রজাপতি রাতেই ক্লাস করতে আসছে, সেও বলে 15 বছর। আরিফুল, পোলারা এটা ভালো জানবে, ওর বয়স কত ছিল, কল্যাণীর বয়স কত ছিল, ছেলেরা এটা ভালো জানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা বয়স 15, এটা ভুল করলে তোকে মানে মায়ের উপরে থাকবো, ঠিক আছে। দেন আমরা একটু দেখি যে অপরিচিতা গল্পের কল্যাণীর চরিত্রের সাথে মিল রয়েছে পরনির্ভরশীল, ভীতু, বলিষ্ঠ ব্যক্তিত্ব আর ব্যক্তিত্বহীন। বলো তো কোনটা হবে? কল্যাণীর সাথে নিচের কোন টপিকটা বা কোন বিষয়টা, ধুয়ে দিচ্ছি না, তোমাদের ওইখানে প্রচন্ড পরিমাণে পানি আছে, এত পানি দিয়ে আমি আবার কিভাবে ধুই করে ভাই, অনেক পানি, আমি দেখছি তো, আমার মামার বাড়ি হচ্ছে চাঁদপুর, ঠিক আছে, ওই যে তোমাদের যে কলেজ আছে না, ওই কলেজের সামনে দিয়ে যেতে হয়, বুঝছো? আচ্ছা,
আরিফুর রহমান সি হবে, সি হবে। ঠিক আছে, মিম মারিয়াম বলেছে ভাই সি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে ধন্যবাদ। এমএসটি সবাই সি বলছে, এর মানে তোমরা মনোযোগ সহকারে ক্লাস করছো। ঠিক আছে, সি হবে। আচ্ছা, আমি তো তিনটা পড়াইলাম, তিনটা হচ্ছে চরিত্র পড়াইলাম। এই তিনটা বুঝছো কারা কারা? একদম ভালোভাবে বুঝছো। এবং আমি যেহেতু বাংলা পড়াই না, আমি বাংলা পড়াইতেছি, তো আমার বাংলা বুঝো কিনা তোমরা? যদি বুঝো জানাবা। পাম দেওয়ার দরকার নাই, জাস্ট এতটুকু বললেই হবে যে স্যার আপনি বাংলা পড়াইতেছেন, আলহামদুলিল্লাহ আমি বুঝছি। ঠিক আছে, আসিফ স্যারই তো পড়াইবো, আমি একদিন আসলাম পড়াইলাম, সমস্যা কি, তাই না? আমরা এখন আমাদের সেই অতি নিকৃষ্ট ব্যক্তি, অতি খারাপ ব্যক্তি, অতি জঘন্য ব্যক্তি, অতি টাকালোভী ব্যক্তি, তার সম্পর্কে জানার চেষ্টা করব। তার সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তিনি হচ্ছে অনুপমের মামা। এই অনুপমের মামা হচ্ছে এমন একটা ব্যক্তি যার কারণে আমাদের মতো অনুপম, আমাদের মতো না সরি, মানে আমাদের যে অনুপম আছে, সেই অনুপম বিবাহতে গিয়েও সে বিবাহ করতে পারে নাই। কি করতে পারে নাই? সে বিবাহটা করতে পারে নাই। ঠিক আছে, এই অনুপম বিবাহটা করতে না পারার কারণ এই মামার জন্য। সেই মামার জন্য সে হচ্ছে বিবাহটা করতে পারে না। মামা হচ্ছে অনুপমের বছর 6 বড়। তোমাদের প্রশ্ন আসতে পারে যে অনুপমের মামা অনুপম থেকে কত বছরের বড়? কমেন্টে বলো। আচ্ছা, সবাই বলতেছে যে আমার পড়া বুঝতে পারতেছে, ক্লাস ভালো লাগে। ক্লাস কি ভালো লাগতেছে? বাংলা যদিও ইংলিশ পড়াবো আবার কিছুক্ষণ পর, 8:45-এ দেখা হবে ইংলিশে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। যাদের প্রবলেম আছে চলে আসবা, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। যদিও বাংলা পড়াচ্ছি, কারণ আমি তো হচ্ছে যখন ইংলিশ পড়াই তখন ইংলিশে তো বাংলা ট্রান্সলেট করতেই হয়। তো ওই পার্সপেক্টিভ থেকে আমি বাংলাও পারি, সমস্যা নেই। ঠিক আছে, সুমাইয়া বলেছে 6। হ্যাঁ জি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, দেন অর্থলোভী ছিল আমাদের মামা, যৌতুক লোভী ছিল, ছোট মনের মানুষ ছিলেন মামা। দেন কারো কাছে ছোট হতে চান না, কারো কাছে ঠকতে চান না মামা, নিজেকে অতি চালাক মনে করেন মামা। আচ্ছা, তোমরা এনে যারা ক্লাস করতেছো, তোমাদের মধ্যে তোমরা কে এমন আছো যে নিজের অনেক বেশি চালাক মনে করো? এমন কেউ আছো যে নিজের অনেক বেশি চালাক মনে করো? যেমন আমি আমার অনেক বেশি চালাক মনে করি। এরকম তুমি কারা আছো যে নিজের অনেক বেশি চালাক মনে করো? মিম মারিয়ম বছর 6 বড়। হ্যাঁ স্যার, আমার অনেক সমস্যা। তোমার কোথায় সমস্যা মনি বলো? আচ্ছা, তোমার কোথায় সমস্যা আমাদেরকে বলবা, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নিজেকে অতি চালাক মনে করেন আমাদের মামা, মেয়ের চেয়ে মেয়ের বাবার খবরটা তার কাছে বেশি গুরুতর। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মেয়ের চেয়ে মেয়ের বাবার খবরটা তার কাছে বেশি গুরুতর। এখানে কাকে? নিজেকে চালাক ভাবা বোকামি স্যার। হ্যাঁ, আমি তো নিজেকে চালাক ভাবি এই জন্যই যাতে সবাই আমাকে বোকা মনে করে। ঠিক আছে, এই জন্য আর কি। আচ্ছা, দেন আমরা তাহলে একটু অনুপমের মামা থেকে পড়তে পারি, দেখি। মামা কাকে পেলে ছাড়তে চান না? হরিশ, বিনু দাদা, অনুপম, শম্ভুনাথ সেন। আই হায়, বলো মামা কাকে পেলে কখনোই ছাড়তে চান না? ঠিক আছে, মামা কাকে পেলে কখনো ছাড়তে চান না? কাকে পেলে? হরিশ, বিনু দাদা, অনুপম, কাকে পেলে ছাড়তে চান না? আমরা জানি যে মামা হচ্ছে এখানে। হরিশটা আসলে কে? দেখো হরিশ আসলে কে। হরিশ হচ্ছে যে আমাদের যে অনুপম আছে, সেই অনুপমের যে বন্ধু, অনুপমের বন্ধু হচ্ছে আমাদের হরিশ। বিনু দাদা হচ্ছে অনুপমের বড় ভাই, মানে চাচাতো ভাই বলতে পারো। ঠিক আছে, দেন অনুপম হচ্ছে নায়ক, এই যে আমরা যে গল্পটা পড়ি এই গল্পের নায়ক। আর শম্ভুনাথ হচ্ছে আমাদের যে কল্যাণী আছে, আমাদের যে নায়িকা আছে, সেই নায়িকা রইল বাবা। আমরা বলতে পারি এটা হচ্ছে কি বলে এটারে, অনুপমের অশ্বশুর। মানে অশ্বশুর কেন বললাম, কারণ অনুপমের তো বিবাহ হয় নাই। যদি বিবাহ হইতো তাহলে শ্বশুর হয়ে যেত, যেহেতু হয় না এর লিগে অশ্বশুর। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা চরিত্র আমরা বুঝাই দিলাম যে হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, বিনু দাদা হচ্ছে অনুপমের বড় ভাই, মানে চাচাতো বড় ভাই এই টাইপের আর কি। আর শম্ভুনাথ হচ্ছে কি? শম্ভুনাথ হচ্ছে কল্যাণীর বাবা। শম্ভুনাথ ডাক্তার ছিলেন, তাহলে হরিশ হবে। দেন মামা চরিত্রটি কোন প্রতিনিধিত্ব গ্রহণ করে? উদার মানবিকতা, অর্থলোভী, ব্যক্তিত্ব সম্পন্ন, রুচিবান। এখান থেকে উদার মানবিকতা না, না মামার দিয়ে কখনোই উদার মানবিকতা এটা হবে না।
অর্থলোভী, হ্যাঁ এটা হইতে পারে, মামা তো অর্থলোভী ছিলেন, মামার কারণে অনুপম বিবাহ করতে পারে নাই। ব্যক্তিত্ব সম্পন্ন, সি এটা জীবন হইব না, মামা জীবন ও ব্যক্তিত্ব সম্পন্ন হইতে পারে না, ঠিক কিনা? দেন রুচিবান, মামা হইব রুচিবান, মামা জীবন ও রুচিবান হইতে পারবে না, মামার রুচি নাই, মামার কি নাই? রুচি নাই, কি হবে? বি হবে, ঠিক আছে। দেন অনুপমের চেয়ে অনুপমের মামার বয়স কত বছর বড় ছিল? 6, 7, 8, নে বলো, 6, 7, 8, 9 কত বছর ছিল? এমএসটি ফজিলা, ফাজিলা, রাতের, ইসলামী, আরিফুল, আইবি জান্নাত সবাই বলেছে ভাইয়া। কোনটার বি বলতেছস? হিমা আক্তার বলেছে স্যার। জি স্যার, বলেন হিমা বলেন। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি কারা কারা, আমরা এই জিনিসটা বুঝতে পারছি কারা কারা। তাহলে এখানে উত্তর হবে 6 বছর অলরেডি পড়াইছি। দেন আমরা একটু অনুপমের মা সম্পর্কে জানবো। তার মা বাড়ির ভেতরের দিক দেখেন, বুঝতে পারছে? বাড়ির ভেতরের দিক মানে যে যাই বলুক সে শুধু বড় লোক খোঁজে, ঠিক কিনা? দেন অনুপমের মামার বড় সব সিদ্ধান্ত মেনে নেয়, অর্থাৎ অনুপমের মামা যদি কয় বইন তেনে বয়ে থাক, আমার ভাই বলছে বয়ে থাকতে, এর মানে বয়ে থাকতে হবে, কোনো কথা নাই। ধরো ট্রেন আইতেছে, আমি কইলো যে ট্রেন হলো 1:30 যাইব, আমার ভাই বললো যে, মামা বললো যে আফা আপনি বয়ে থাকেন, কারণ ট্রেন তো যাইতেছে গা, হ্যাঁ তো ট্রেন দিয়ে যাওয়ার কথা, কারণ ট্রেন যাইতেছে গা, এখানে বইয়েই থাকবো, ট্রেন উঠবো। আমি যাওয়ার পরে ট্রেন চলে গেলে তার ভাইকে কিরে তুই ট্রেন উঠলি না জি, আর তুই না কইলি এনে বয়ে থাকতে, এইরকম আর কি, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অনুপমের মা, এবং অনুপমের মা হচ্ছে গরিব ঘরের মেয়ে, এবং অনুপমকে আদর যত্নে বড় করে তুলছে আমাদের এই অনুপমকে অনেক কষ্টে, ঠিক আছে। তাহলে অনুপমের মা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, অনুপমের মা কার সিদ্ধান্ত মেনে নিতেন? মামার সিদ্ধান্ত মেনে নিতেন, ঠিক কিনা? এটা তো আমরা জানি যে অনুপমের মামা অনুপমের মামার সিদ্ধান্ত মেনে নিতেন। দেন শম্ভুনাথ সেন থেকে পরীক্ষা প্রশ্ন আছে যে শম্ভুনাথ সেন কে ছিলেন, প্রশ্ন আছে। কল্যাণীর বাবা ছিলেন, দেন তার বয়স ছিল 40-এর মতো, এবং তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার, এবং তিনি কানপুরে থাকেন, এবং শান্ত, মানসিকভাবে বলিষ্ঠ এবং সাহসী ব্যক্তিত্ব ছিল আমাদের শম্ভুনাথ সেন। তাহলে আমাদের শম্ভুনাথ সেন থেকে একটা প্রশ্ন আসতে পারে, শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? তখন আমরা বলবো যে এই যে শম্ভুনাথ সেন আছেন, তিনি পেশায় ছিলেন একজন ডক্টর, এবং তার বয়স ছিল 40 বছর, তিনি কানপুরে থাকেন, এগুলো আমাদের জানতে হবে। পেশায় কি ছিলেন সবাই কমেন্টে জানিয়ে দাও, পেশায় ছিলেন কি? ডাক্তার। কি ছিলেন? ডাক্তার ছিলেন। এবং শম্ভুনাথ সেন কেমন স্বভাবের লোক ছিলেন? অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের লোক ছিলেন, যেটাকে আমরা অলরেডি জেনে গেছি। দেন আমাদের হরিশ সম্পর্কে, অনুপমের বন্ধু এবং কানপুরে কাজ করতো আমাদের হরিশ, আমরা যেটা কিনা জানি, এবং তিনি আসর জমাতে কি ওস্তাদ। আমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে অপরিচিতা গল্পে আসর জমাতে ওস্তাদ বা অদ্বিতীয় কে? সেইখানে আমরা উত্তরটা দিব কি? সেইখানে উত্তরটা দিব হচ্ছে আমাদের হরিশ, এবং তিনি অত্যন্ত রসিক প্রকৃতির ছিলেন, এবং অনুপমের যে বিবাহ হওয়ার কথা ছিল সেখানে ঘটক ছিলেন আমাদের এই হরিশ। তাহলে অপরিচিতা গল্পের ঘটক কে ছিলেন? কমেন্টে বলো তো, অপরিচিতা গল্পের ঘটক কে ছিলেন? অপরিচিতা গল্পের ঘটক কে ছিলেন? তুমি একটু কমেন্টে আমাকে জানাও যে অপরিচিতা গল্পের ঘটক কে ছিলেন, ঠিক আছে? সবাই কমেন্টে বলো যে অপরিচিতা গল্প যে লিখছে এখানে ঘটকটা কে? ঘটকটা কে? হ্যাঁ, সবাই বলবা অপরিচিতা গল্পের ঘটক কে? অপরিচিতা গল্পের ঘটক হচ্ছে আসর জমাইতে ওস্তাদ কে? হরিশ, বিনু দাদা, অনুপমের মামা, হরিশ, কল্যাণী। কে হবে এটা তো আমরা অলরেডি জানি যে হরিশ হবে। হরিশ, হ্যাঁ হরিশ, সবাই বলতেছে হরিশ, ঠিক আছে হরিশ। দেন অনুপমের বন্ধুকে, এই বেটা হরিশই হচ্ছে অনুপমের বন্ধু ছিল, ঠিক আছে। দেন বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তত ভাই, পিস্তত মানে হচ্ছে পিতার বোন পিসি হয়, ঠিক আছে। মারিয়াম জান্নাত, অনেকেই যুক্ত হয়েছে, ফাবিয়া খান, অনেকেই যুক্ত হয়েছে। আচ্ছা, বিনু দাদার ভাষাটা হচ্ছে অত্যন্ত আটসাট, এবং কল্যাণীকে দেখতে এবং আশীর্বাদ করতে যান তিনি। এবং বিনু দাদার ভাষা কেমন? আটসাট, কর্কশ, মধুর, নাকি খিটখিটে? অত্যন্ত আটসাট। আমরা যেখানে বলি চলে, সেখানে সে বলে চলনসই, এই টাইপের কথা বলেন আমাদের বিনু দাদা।
সো এবং অনুপমের পিস্তত ভাইকে, অনুপমের পিস্তত ভাই হচ্ছে বিনু দাদা। সো দিস ইজ ফিনিশড। সো এই হচ্ছে আমাদের আজকের অপরিচিতা গল্প থেকে চরিত্র, এবং এর বাহিরে আসলে কোনো চরিত্র নাই। এখন আমি যদি পুরো গল্পটা তোমাদেরকে একবারে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে এখান থেকে কিভাবে তোমাদের পড়তে হবে এবং কিভাবে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। সো আমরা যে গল্পটা আজকে বললাম সেটার নাম হচ্ছে অপরিচিতা গল্প, এবং এই যে অপরিচিতা গল্পটি আছে এটি হচ্ছে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদি তোমাদের প্রশ্ন আসে যে অপরিচিতা গল্পটির লেখককে, তখন তোমরা বলবা রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে। সেই প্রশ্নগুলো কি? 1 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছোট গল্প লিখেছেন, প্রথম যে ছোট গল্প লিখেছেন সেই ছোট গল্পের নাম কি, এটা আসতে পারে। অথবা এটা আসতে পারে যে রক্ত কবরী কি। রক্ত কবরী হচ্ছে একটা নাট্যগ্রন্থ, যেটা কিন্তু আমরা পড়ছি, এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে। দেন তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে তার ছোট গল্প লেখার স্বর্ণযুগ বলা হয় কোন সময়টাকে, অর্থাৎ যখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে থাকতেন সেই সময়টায় তিনি সব থেকে বেশি ছোট গল্প লিখেছেন, ঠিক আছে, এই জন্য ওইটাকে স্বর্ণযুগ বলা হয়। এই জিনিসটা তোমার মাথায় রাখতে পারো। দেন আমরা গল্পে চলে আসবো। গল্পের মধ্যে আমরা অনুপম সম্পর্কে প্রথমে জানলাম। অনুপম হচ্ছে আমরা যে গল্পটা পড়লাম আজকে এই গল্পের নায়ক। তিনি হচ্ছে এমন একটা নায়ক যে কিনা নায়িকাহীন একটা নায়ক, অর্থাৎ সে বিবাহ করতে গিয়েছিল তার বন্ধু তার মামার কাছে, অর্থাৎ কি বিবাহের প্রস্তাব দেয়। যে যার বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই মেয়ের নাম ছিল কল্যাণী, সেই কল্যাণীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সে রাজি হয়েছিল। বাট যৌতুকের কারণে পরবর্তী তার বিবাহটা সম্পূর্ণ হয় নাই। ঝামেলার কারণে কি হয়ে গেছে, মানে ঝামেলা হয়ে গেছে, বিয়ে সম্পন্ন হয় নাই। এবং বিয়ের আসর থেকে ছেলে ফিরে চলে আসে। কেন চলে আসে? কারণ মেয়ে তাকে বিবাহ করবে না, কারণ সে একটা কাপুরুষ ছিল, এই কারণে। ঠিক আছে, এটা আমরা জানলাম। দেন আমরা আরেকটা বিষয় জানলাম যে আমাদের যে নায়ক ছিলেন অপরিচিতা গল্পের, তো এই অনুপম যখন বিয়ে করতে যাচ্ছিলেন তখন তার বয়স ছিল 23 বছর, আর তার বর্তমান যে বয়সটা আছে সেই বর্তমান বয়সটা হচ্ছে তার 27 বছর। তাহলে এটা আসতে পারে তোমাদের। এবং সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল, আমরা জানি। সে তার মামার কথায় উঠতে বসতো, তার মামা যা বলতো তাই। এই কারণেই সে বিবাহটা করতে পারে নাই, তার কপাল পোড়া। ঠিক আছে, সে একটা কি কপাল পোড়া। এবং কি বলবো, একটা যে বিয়ের আসর থেকে আমরা জানি যে মেয়েরাদেরকে হচ্ছে সাধারণত ছেলেরা বিবাহ করতে চায় না, এই জন্য মেয়ের বিবাহ ভেঙে যায়, এই টাইপের। বাট এটা ছেলের বিবাহই ভেঙে গেল। তো অনেকে বলতেছে আসিফ স্যার কই, আসিফ স্যার কোথায় স্যার? আমার ক্লাস ভাল লাগে না, আসিফ স্যারের দিয়ে কি করবা? হ্যাঁ, আসিফ স্যারকে কেন লাগবে? যেটা বলি সেটা শোনো, ঠিক আছে। তাই অনুপমের গল্প আমরা জানলাম। এরপরে আমাদের যে অনুপমের পরে হচ্ছে কল্যাণী আছে। তো কল্যাণী নায়িকা। কল্যাণীর বিয়ের সময় তার বয়স ছিল 15 বছর। সে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী ছিলেন। আমরা জানি যে তিনি অত্যন্ত সাহসী ছিলেন এবং তিনি তার শিক্ষার জন্য সারা জীবন উৎসর্গ করেছেন, এটা আমরা অলরেডি জেনে গিয়েছি। এরপর অনুপমের মামা সম্পর্কে আমরা জানতে পারি যে অনুপমের যে মামা থাকেন সেই মামা হচ্ছে অত্যন্ত বদমেজাজি এবং যৌতুক লোভী, এবং তার কারণে আসলে বিবাহটা সম্পন্ন হয় নাই, যেটা কিনা আমরা অলরেডি জানতে পেরেছি। সো এইটাই হচ্ছে কারণ। তারপর আমরা হরিশ সম্পর্কে জানলাম, যিনি কিনা অনুপমের বন্ধু ছিলেন, আসর জমাতে ওস্তাদ ছিল। বিনু দাদার কথাটা অত্যন্ত সে আঁটুসাঁট ভাষায় কথা বলে, এই রকম আর কি। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আশা করছি আমাদের পরবর্তী ক্লাসে তোমরা যুক্ত হবা। 8:45-এ আমাদের ইংলিশের উপর ক্লাস নেওয়া হবে, ইংলিশ দ্বিতীয় পত্র। সো আমি ক্লাসটা নিব। তো ওইখানে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো ইনশাল্লাহ। কি পড়াবো? কমপ্লিটিং সেন্টেন্স। তো তোমরা সবাই কমপ্লিটিং সেন্টেন্স ক্লাসে জয়েন করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে আমাদের পরবর্তী ক্লাসে, যেখানে আমরা ইনশাআল্লাহ বাংলার আরেকটা টপিক শিখবো এবং ইনশাআল্লাহ ওই ক্লাসে তোমাদের আসিফ স্যারই পড়াবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।